যখন আপনি আকাশে একটি রকেট উঠতে দেখেন, সেটি শুধু প্রযুক্তির বিস্ময় নয়, সেটি আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধের অংশ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ধনী দুই মানুষ জেফ বেজোস আর এলন মাস্ক আসলে কিসের জন্য লড়ছেন? এটা কি শুধু টাকা, নাকি পৃথিবীর বাইরের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য এক অদৃশ্য যুদ্ধ? আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব সেই মহাকাশ যুদ্ধের গভীরে, যেখানে এক পাশে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার কোম্পানির ব্লু অরিজিন নিয়ে, আর অন্য পাশে আছেন টেসলা এবং স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক। তারা দুজনই চান মানবজাতিকে মহাকাশে পৌঁছে দিতে, কিন্তু প্রশ্ন হলো কে সত্যি মানুষকে নতুন গ্রহে নিয়ে যাবে, আর কে কেবল নামের জন্য যুদ্ধ করছে। চলুন আমরা খুঁজে দেখি মহাকাশ যুদ্ধের আসল বিজয়ী কে। তো দুজনই মানুষ, দুজনই বৃষ্টি। তো প্রথমে দুই টাইটানের জন্ম কাহিনী আলোচনা করব। দুজনই মানুষ, দুজনই ভিন্ন দৃষ্টিভঙ্গি। একজন ছিলেন বইপোকা শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী, আর একজন পাগল স্বপ্নবাজ যিনি অসম্ভব শব্দটাই বিশ্বাস করতেন না। জেফ বেজোস 1964 সালে জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত ও দূরদৃষ্টি সম্পন্ন। বিজ্ঞান ভালোবাসতেন, গ্যারেজে কম্পিউটার বানাতেন আর মহাকাশ নিয়ে কল্পনা করতেন। একসময় অ্যামাজন গড়ে তুললেন, পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বই থেকে শুরু করে রকেট পর্যন্ত পাওয়া যায়। অন্যদিকে এলন মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন রোবট, কোডিং আর সায়েন্স ফিকশনের দুনিয়ায় ডুবে থাকা এক পাগল বালক। পেপাল বিক্রি করার পর তিনি বলেছিলেন, আমি এই টাকা দিয়ে মানুষকে মঙ্গলে পাঠাতে চাই। দুজনেই স্বপ্ন এক, মহাকাশ জয়, কিন্তু পথ একেবারেই আলাদা। বেজোস বিশ্বাস করেন মানবজাতিকে মহাকাশে পাঠানো মানে পৃথিবীর রিসোর্স বাঁচানো। অন্যদিকে মাস্ক বলেন, পৃথিবী যদি ধ্বংস হয়, আমাদের নতুন গ্রহে বেঁচে থাকার জায়গা থাকা উচিত। একজন চান পৃথিবীকে বাঁচাতে মহাকাশে যাওয়া, আর একজন চান মহাকাশে গিয়ে মানবজাতিকে বাঁচানো। তো ব্লু অরিজিন বনামে স্পেস এক্স মহাকাশের প্রতিযোগিতার সূচনা। 2000 সালে জেফ বেজোস প্রতিষ্ঠা করেন ব্লু অরিজিন। তার মন্ত্র ছিল ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে। তার উদ্দেশ্য মহাকাশ ভ্রমণকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসা। অন্যদিকে 2002 সালে এলন মাস্ক তৈরি করেন স্পেস এক্স। একটাই লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন, এবং এখান থেকেই শুরু হয় স্পেস রেস 2.0 এর আধুনিক মহাকাশ যুদ্ধ। প্রথম দিকে ব্লু অরিজিন গোপনে কাজ করত। তাদের ছিল প্রচুর টাকা, কিন্তু তেমন কোনো ব্রেক থ্রু ছিল না। অন্যদিকে স্পেস এক্স কয়েকবার ব্যর্থ হয়, রকেট বিস্ফোরিত হয়, বিনিয়োগকারীরা পালায়, কিন্তু মাস্ক হার মানেননি। 2008 সালে ফ্যালকন অন সফলভাবে মহাকাশে পৌঁছায় এবং ইতিহাস তৈরি করে। এরপর নাসা তাদের কন্ট্রাক্ট দেয়, আর স্পেস এক্স রাতারাতি আন্তর্জাতিক আলোচনায় আসে। ব্লু অরিজিন তখনও পরীক্ষার পর্যায়ে, নিউ শেপার্ড রকেট নিয়ে। তাদের রকেট মানুষবিহীন সাব অরবিটাল ফ্লাইটে সীমাবদ্ধ থাকে, কিন্তু মাস্কের ফ্যালকন 9 তখন নিয়মিত স্যাটেলাইট পাঠাচ্ছে আর ক্রু ড্রাগন নিয়ে মানুষকে মহাকাশ দিকে যাচ্ছে। এবং এখানেই বেজোস বুঝতে পারে তিনি পিছিয়ে পড়েছেন। টাকা, অহংকার আর প্রযুক্তির লড়াই। এলন মাস্ক এবং জেফ বেজোসের মধ্যে প্রতিযোগিতা শুধু রকেট নয়, অহংকারেও যুদ্ধ। দুজনে দাবি করেন তাদের পথ সঠিক। বেজোস বলেন স্পেস এক্স খুব বেশি ঝুঁকি নেয়, আমাদের লক্ষ্য নিরাপত্তা। মাস্ক বলেন ব্লু অরিজিন কিছুই করছে না, শুধু কথা বলছে। ব্লু অরিজিন এর রকেটগুলো পুনর্ব্যবহারযোগ্য হলেও সেগুলো খুবই সীমিত। স্পেস এক্স শুধু রকেটই পুনর্ব্যবহার করছে না, তারা লঞ্চ খরচও 90% পর্যন্ত কমিয়ে ফেলেছে। একটা উদাহরণ দেই, নাসা এর একটা রকেট উৎক্ষেপণ যেখানে আগে লাগতো $1 বিলিয়ন, আর স্পেস এক্স সেটি নামিয়ে এনেছে 100 মিলিয়নের নিচে। এবং এখানেই আসে সবচেয়ে বড় মোড, নাসা এর চাঁদে ফেরার প্রকল্প, আর্টিমিসের প্রতিযোগিতা। দুই কোম্পানি বিড করে, কিন্তু কন্ট্রাক্ট পায় স্পেস এক্স, এবং বেজোস রেগে গিয়ে মামলা করেন নাসার বিরুদ্ধে। মামলা চলতে থাকে মাসের পর মাস, কিন্তু ফলাফল স্পষ্ট। নাসা জানিয়ে দেয় স্পেস এক্স আমাদের পছন্দ। বেজোস তখন টুইট করে, ইউ ক্যান সু ইউর ওয়ে টু দ্য মুন। এই ব্যঙ্গ করেই মাস্ক জবাব দেন। তাদের বাস্তব অগ্রগতি, সংখ্যা এবং প্রযুক্তির বিশ্লেষণ। চলুন দেখি কারা কোথায় দাঁড়িয়ে। স্পেস এক্স 200+ সফল লঞ্চ করেছে, 80+ পুনর্ব্যবহৃত রকেট, স্টারলিং 5000-এর বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে। 2025 সালে মঙ্গল গ্রহে মিশন পরিকল্পনা চলছে। আর প্রায় ব্লু অরিজিনে 30টির টেস্ট ফ্লাইট করেছে। নিউ শার্প সব সাব অরবিটালে 100 কিলোমিটার উচ্চতায় যাওয়া। দেন নিউ গ্লেনা এখনো লঞ্চ হয়নি, কোনো মানুষের মঙ্গল পরিকল্পনা এখনো নেই। সংক্ষেপে বলা যায় স্পেস এক্স এখন বাস্তবতার পর্যায়ে, আর ব্লু অরিজিন এখনো প্রযুক্তির পর্যায়ে। কিন্তু ব্লু অরিজিনের একটা বড় সুবিধা আছে, তাদের কাছে আসে অর্থ, ধৈর্য এবং অ্যামাজনের লজিস্টিক শক্তি।
শক্তি। তো দার্শনিক লড়াই, মানবজাতির ভবিষ্যৎ কেমন হবে, এখানেই এই যুদ্ধের সবচেয়ে গভীর দিক হলো জেফ বেজোস বলেন পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের রিসোর্স মহাকাশে নিয়ে যেতে হবে। তার ভীষণ কোটি কোটি মানুষ মহাকাশে কলোনিতে বাস করবে, সেখানে সূর্যের শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হবে আর পৃথিবী থাকবে বিশুদ্ধ ও শান্ত। অন্যদিকে এলন মাস্কের স্বপ্ন সম্পূর্ণ ভিন্ন। আমাদের একদিন মঙ্গল গ্রহে বসবাস করতে হবে, কারণ পৃথিবী চিরকাল নিরাপদ নয়। তিনি বিশ্বাস করেন মানব সভ্যতা টিকে থাকতে হলে একাধিক গ্রহে বসবাস করা আবশ্যক। দুজনের লক্ষ্য এক, মানব জাতিকে বাঁচানো। কিন্তু চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। একজন চান স্পেস হ্যাবিটেট, আর একজন চান প্ল্যানেট কলোনাইজেশন। তো ব্যক্তিগত দিক, দুই চরিত্রই দুই জীবনাদর্শন। বেজোস নিখুঁত পরিকল্পনাকারী, শান্ত, গাণিতিকভাবে চিন্তা করেন, সবকিছু প্রস্তুত না হওয়া পর্যন্ত ঘোষণা করেন না। তার জীবন অ্যামাজনের মতোই নিয়মতান্ত্রিক, ধীরে ধীরে স্থিরভাবে এগোনো। মাস্ক বিশৃঙ্খলার মধ্যে জন্মানো জিনিয়াস। যখন তিনি বলেন রকেট মঙ্গলে যাবে, তখন পুরো ইন্ডাস্ট্রি হাসে, কিন্তু তিনি হাসি থামান বাস্তব ফলাফল দিয়ে। বেজোস কখনো প্রকাশ্যে মাস্ককে অপছন্দ করেননি। তিনি একবার বলেছিলেন এলন অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব জগৎ কঠিন। মাস্ক জবাব দেন স্বপ্ন না দেখলে বাস্তব কিছুই হয় না। তো ভবিষ্যতের যুদ্ধ কে জিতবে শেষ পর্যন্ত? এই প্রশ্নের উত্তর সহজ নয়। স্পেস এক্স এখন অনেক এগিয়ে, কিন্তু ব্লু অরিজিনের মতো আর্থিক শক্তিশালী প্রতিষ্ঠান সময় পেলে পাল্টে দিতে পারে খেলার চিত্র। এখন প্রশ্ন হলো মহাকাশ ভবিষ্যৎ কার হাতে থাকবে? কে প্রথম মানুষকে অন্য গ্রহে নিয়ে যাবে, আর কে ইতিহাসে থাকবে মহাকাশ যুদ্ধের নায়ক হিসেবে? সম্ভবত সব উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে বেজোস এবং এলন মাস্ক শুধু ব্যবসায়ী নয়, তারা আধুনিক যুগের দুই মহাকাশ যোদ্ধা, যাদের প্রতিযোগিতা মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মানব জাতির পরবর্তী অধ্যায় কি হবে? দর্শক, যখন আপনি আকাশে একটি রকেটে উঠতে দেখেন, সেটি শুধু প্রযুক্তির বিষয় নয়। তো মানব জাতির পরবর্তী অধ্যায় কি হচ্ছে? দর্শক, যখন আপনি আকাশে একটি রকেট উঠতে দেখেন, সেটি শুধু প্রযুক্তির বিষয় নয়, সেটি আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধের অংশ। আজ হয়তো আমরা এই যুদ্ধে দেখি টেলিভিশনে, কিন্তু আগামী প্রজন্ম হয়তো এই দুই টাইটানের স্বপ্নের উপরে দাঁড়িয়ে নতুন গ্রহে শ্বাস নেবে। তখন হয়তো প্রশ্নটা হবে না কে জিতলো, বরং হবে তারা একসাথে মানুষকে মহাকাশে পৌঁছে দিল।